আমরা মানুষ যেমন স্বার্থপর হই, ঠিক তেমনি আমাদের কোষের ভেতরে থাকা ক্রোমোজোমও স্বার্থপর হতে পারে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সেই স্বার্থপর ক্রোমোজোমকে আসলে বলা হয় বি ক্রোমোজোম। এছাড়াও ক্যারিওটাইপিং ও ক্রোমোজোম ম্যাপিং বলতে দুইটা টার্ম তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে দেয়া আছে। তো আমরা গতানুগতিক ধারায় কোষ ও কোষের গঠন অধ্যায়ে বিভিন্ন অঙ্গাণুর ব্যাপারে শিখি, কিন্তু তারপরও দেখা যায় পড়ার ফাঁকে ফাঁকে এমন কিছু টার্ম দেওয়া আছে যে টার্মগুলো আসলে ওই টপিকের সাথে খুব একটা বেশি জড়িত না, কিন্তু এই টার্মগুলো তোমরা বুঝতে পারো না এই জন্য যে এগুলোর মিনিং আসলে কি। তো এই মিনিং গুলো তো তোমাদের পক্ষে নিজে বোঝাটা অসম্ভব বলা যায়। তো যারা আমার কোর্সে আসো, বোটানি কোর্সে, তারা যখন বই পড়বে, বই পড়ে বলবে এই টপিক তো ভাইয়া পড়ায় নাই ক্লাসে, এই অভিযোগ করার সুযোগ আমি তোমাদের দিতে চাই না। তাই এরকম যে টপিকগুলো বিভিন্ন অধ্যায়ে আছে, সেই টপিকগুলা যেহেতু অফলাইনে পড়াই, স্টুডেন্টরা জিজ্ঞাসা করে, আমার জানা হয়ে যায়। প্রতিবার নতুন এডিশনের বই আসলে আমি জেনে যাই যে কি কি নতুন টার্ম বই ইউজ করা হয়েছে, এবং সে আঙ্গিকে আমি ক্লাস রেকর্ড করে রেখে দিব, তোমাদের অভিযোগ করার কোনো সুযোগ দিব না। তো আজকে আমরা তিনটা টপিক নিয়ে পড়বো, বা তিনটা টার্ম সম্পর্কে জানবো। একটা হচ্ছে বি ক্রোমোজোম, একটা ক্যারিওটাইপিং, একটা ক্রোমোজোম ম্যাপিং। তো শুরু করব বি ক্রোমোজোম দিয়ে। বি ক্রোমোজোমকে বলা হয় সেলফিশ ক্রোমোজোম, বা সেলফিশ জিন বলা হয়, যে এর মধ্যে সেলফিশ জিন থাকে, বা স্বার্থপর ক্রোমোজোম বলা হয়। এখন বি ক্রোমোজোমের জিনিসটা আসলে কি, দেখো বি ক্রোমোজোম ব্যাপারটা আসলো কোথা থেকে। তো ভাই বলো তো, আমাদের দেহে কয়টা ক্রোমোজোম আছে? 46টা, তাই না? তো এই 46টা ক্রোমোজোমের মধ্যে আমরা অটোজোম বলি কয়টাকে? 44টাকে বলি অটোজোম, তাই না? সেক্স ক্রোমোজোম বলি কয়টাকে? সেক্স ক্রোমোজোম বলি দুইটাকে। সেক্স ক্রোমোজোম কোনগুলো ভাইয়া? এক্স, ওয়াই, মানুষের বেলায় আর কি, কখনো জেরও থাকতে পারে। তো দেখো, যে অটোজোম গুলো আছে, অটোজোম 44টাকে বলা হয় এ ক্রোমোজোম। এই যে সেক্স ক্রোমোজোম আছে দুইটা, এদেরকে বলা হয় এক্স অথবা ওয়াই ক্রোমোজোম। এই মিলেই তো 46টা ক্রোমোজোম। কিন্তু মাঝে মধ্যে এমন হতে পারে যে এই ক্রোমোজোম গুলোর বাইরে মানব দেহের কোষে এক্সট্রা একটা বা দুইটা ক্রোমোজোম থেকে যেতে পারে। মানে বুঝছো কি না? আমরা তো ছোটবেলা থেকেই শিখেছি যে মানুষের দেহকোষে সোমাটিক সেলে ক্রোমোজোম হচ্ছে 23 পেয়ার্স বা 46টা, কিন্তু কখনো কখনো এর বাইরে এক্সট্রা ক্রোমোজোম থাকতে পারে, এক্সট্রা ক্রোমোজোম থাকতে পারে, এবং সেই এক্সট্রা ক্রোমোজোমকেই বলা হয় বি ক্রোমোজোম। বোঝা গেছে জিনিসটা? তাহলে দেখো, আমরা আমাদের যে অটোজোম গুলো আছে তাদেরকে এ ক্রোমোজোম বলি, সেক্স ক্রোমোজোমকে বলা হয় এক্স ওয়াই ক্রোমোজোম, আর এক্সট্রা ক্রোমোজোম গুলোই হচ্ছে আসলে কি ভাইয়া? বি ক্রোমোজোম। এখন এই বি ক্রোমোজোম এত স্পেশাল কেন? প্রথমত, বি ক্রোমোজোম এত বেশি স্পেশাল হওয়ার পিছনে দায়ী হচ্ছে এর ভিতর থাকে হচ্ছে হেটেরোক্রোমাটিন। কি থাকে ভাইয়া এর ভিতর? হেটেরোক্রোমাটিন। তাহলে হেটেরোক্রোমাটিন মানে কি? হেটেরোক্রোমাটিন আমরা পড়েছি নিউক্লিয়াসের ক্লাসটা, যারা করনি 40 মিনিটের একটা ক্লাস দেয়া আছে, ডিটেলস পড়ে নিবা। ক্রোমাটিন হচ্ছে দুই প্রকার, হেটেরোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন হয় অধিক পেঁচানো, অনেক বেশি পেঁচানো হয়, যার ফলে অনেক বেশি গাঢ়ভাবে রঞ্জিত হয়। তবে ওর ভিতরে অল্প সংখ্যক জিন থাকে এবং সেজন্য সে বংশগতীয় অর্থে নিষ্ক্রিয় হয় অনেকটা। পক্ষান্তরে ইউক্রোমাটিন হয় অল্প পেঁচানো, তাই সে অল্প রং ধারণ করতে পারে, তবে সে কাজে কর্মে খুব বেশি অ্যাক্টিভ হয়, তার ভিতর অনেক বেশি জিন থাকে এবং সে অনেক বেশি সক্রিয়। তো এই যে সেলফিশ জিন বা বি ক্রোমোজোম আছে, বি ক্রোমোজোম কিন্তু হেটেরোক্রোমাটিন দিয়ে তৈরি হবে, অর্থাৎ ওর ভিতরে ক্রোমাটিন তন্তু অনেক বেশি পেঁচানো থাকবে, যার ফলে ওর ভিতরে জিন থাকবে অল্প, অল্প জিন থাকবে ওর ভিতরে, এখানেই লিখি অল্প জিন থাকবে। ঠিক আছে? তার মানে খুব একটা বেশি অ্যাক্টিভিটিস শো করবে না। তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে সেলফিশ জিন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স মানে না, এইখান থেকেই আসল পয়েন্ট শুরু, যে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের ব্যাপারটা আবার কি। তো দেখো, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স আমি যদি বলি, একটা কোষ যখন বিভাজিত হয় তখন তার ক্রোমোজোম গুলো বিভাজিত হবে, তাই না? অর্থাৎ দেখো, একটা কোষে মনে করো 46টা ক্রোমোজোম আছে,
এবার এই কোষে মাইটোসিস বিভাজন যদি হয়, দেখা যাবে এখান থেকে দুইটা কোষ সৃষ্টি হয়েছে এবং এই দুইটা কোষে ক্রোমোজোম থাকবে কয়টা করে ভাইয়া? 46টা। তার মানে কোষ বিভাজনের আগে ক্রোমোজোম গুলো কিন্তু বিভাজিত হয়। কোষ বিভাজনের আগে ক্রোমোজোম গুলো কিন্তু বিভাজিত হয়, তাই না? কিন্তু এক্ষেত্রে বি ক্রোমোজোম ব্যতিক্রম। অর্থাৎ দেখো, মনে করো কারো একটা কোষে 46টা ক্রোমোজোম ছিল, পাশাপাশি একটা বি ক্রোমোজোম ছিল। হ্যাঁ, 46টা ক্রোমোজোম ছিল, পাশাপাশি একটা বি ক্রোমোজোম ছিল। এখন দেখো, এই যে 46টা ক্রোমোজোম আছে, অর্থাৎ অটোজোম এবং সেক্স ক্রোমোজোম, ওরা কিন্তু সুন্দরভাবে অপত্য কোষে চলে গেছে। বাট এই যে বি ক্রোমোজোম আছে, এটা অপত্য কোষে, খেয়াল করো, আসেনি। তাহলে যদি অপত্য কোষে ক্রোমোজোম না আসতে পারে, সে তো মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, মানে তোমরা মেন্ডেলের সূত্র শিখেছো জেনেটিক্সে, সেখানে বলা আছে যে ক্রোমোজোম গুলো পৃথক পৃথক ভাবে প্রবেশ করে, আছে না বলা? আমি এখন অত ডিটেলস বলবো না, বললে মাথার পেঁয়াজ ধরে যাবে। বাট মেইন থিমটা হচ্ছে এটা, যে মাতৃকোষের ক্রোমোজোম গুলো অপত্য কোষে প্রবেশ করে। এটা হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের একটা পয়েন্ট। এই পয়েন্টটা কিন্তু বি ক্রোমোজোম মানে না। বি ক্রোমোজোম এই পয়েন্টটা মানে না, যে ওকে মাতৃকোষ থেকে অপত্য কোষে যেতে হবে, এই জিনিসটাকে সে ইগনোর করে। ওকে, এটা হচ্ছে বি ক্রোমোজোমের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন যে কথাটা বলছিলাম শুরুতেই, যে বি ক্রোমোজোম বুঝলাম যে ও হেটেরোক্রোমাটিন, অল্প জিন ধারণ করে, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স মানে না, দ্যাটস ওকে। বাট ভাইয়া, আপনি ওকে কেন সেলফিশ জিন বলতেছেন? ওকে আপনি কেন স্বার্থপর বলে গালি দিচ্ছেন? যেমন আমি স্বার্থপর, তোমরা সবাই ক্লাস করতেছো, আমি এখন চা খাবো, চা পান করব, তোমাদেরকে রেখে স্বার্থপরের মতো কাজ করলাম। এখন তাকে স্বার্থপর বলা হয় কেন? স্বার্থপর মানে কি? স্বার্থপর মানে হচ্ছে যে নিজেরটা বুঝে, তাই না? তো নিজের ভালো তো সবাই বুঝে, আমি বা আমি দেখলাম অযথাই বিভিন্ন কাজকর্ম করি নিজের ভালো না বুঝে, গোষ্ঠীগত কল্যাণে বিভিন্ন রকম কাজ করি, নিজের ভালোকে বেশিরভাগ সময় ইগনোর করি। যে আমার যেগুলো দরকার সেগুলো তো আছে, অত বেশি স্বার্থান্বেষী আমি আর হই না, আমার অত বেশি উচ্চাকাঙ্ক্ষা আর নাই এই বয়সে এসে জীবন নিয়ে। তো যাই হোক, স্বার্থপর বলতে তো সবাই তো নিজের ভালো বুঝে, নিজের ভালো বুঝলে কি স্বার্থপর বলবো আমরা তাকে? উত্তর হচ্ছে না। নিজের ভালো বুঝলেই স্বার্থপর না। স্বার্থপর বলতে যেটা বোঝা যায়, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, নিজের ভালোর জন্য কেউ যদি অন্যের ক্ষতি মেনে নেয়, যে আমার একটা উপকার হবে বিনিময়ে অমুকের একটা ক্ষতি হইতে হবে, এই ব্যাপারে যদি কারো আপত্তি না থাকে, তাহলে সে হচ্ছে স্বার্থপর। যে আমার উপকার সবাই তো নিজের ভালো চাইবে, বাট তোমার ভালো করতে গিয়ে অন্যের একটা ক্ষতি হয়ে গেল, এই ব্যাপারে তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তুমি হচ্ছে স্বার্থপর। বুঝতে পারছো? হ্যাঁ, নিজের ভালো সবাই চাইবে, এটা স্বার্থপর হওয়ার কিছু না। বাট তুমি তোমার ভালো করতে গিয়ে অন্যের ক্ষতি করে ফেললে, তোমাকে স্বার্থপর বলা হবে। তাহলে দেখো, বি ক্রোমোসোম ঠিক এই স্বার্থপরের মতো কাজটা করে, নিজের উপকার করতে গিয়ে অন্যের ক্ষতি করে ফেলে। কিভাবে ক্ষতি করে ফেলে দেখো ভাইয়া, যে দেখো, আমরা জানি বি ক্রোমোসোম মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স মানে না, অর্থাৎ মাতৃকোষ থেকে অপত্য কোষে আসে না। বাট কখনো কখনো বি কোষ চায় যে না, সে মাতৃকোষ থেকে অপত্য কোষে আসবে, এবং আসতে হলে কি করে সে, দেখো, সে মাতৃকোষ থেকে অপত্য কোষে যদি আসতে চায়, সেক্ষেত্রে সে অটোজোমের প্রবাহকে বাধা দেয়। মানে কিরকম দেখো, যে এনে দেখা একটু, যে 46টা ক্রোমোজোম আছে কোষে, প্লাস একটা বি ক্রোমোজোম আছে। এবার এখান থেকে মনে করো দুইটা কোষ সৃষ্টি হবে। ওকে, এবার এই যে দুইটা কোষ সৃষ্টি হবে, দেখা যাবে বি ক্রোমোজোম এখানে সুন্দর মতো চলে আসছে, মাতৃকোষ থেকে অপত্য কোষে বি ক্রোমোজোম আসছে একটা, তাই না? এবং বি ক্রোমোজোম নিজে যাওয়ার সময় কি করবে, একটা অটোজোমের প্রবাহকে বাধা দেবে। অর্থাৎ অটোজোম 46টা ছিল, ইউজুয়ালি তো 46টা অটোজোম বা সেক্স ক্রোমোজোমই মাতৃকোষ থেকে অপত্য কোষে চলে আসে, বাট এইখানে একটা সেক্স ক্রোমোজোম আসতে বাধা পাবে। বুঝতে পারছো ব্যাপারটা? অর্থাৎ দেখো, বি ক্রোমোজোমের কিন্তু স্থানান্তরিত হবার কথা না, কিন্তু বি ক্রোমোজোম নিজে স্থানান্তরিত হতে গিয়ে, এই যে যেই ক্রোমোজোম, রেগুলার যে ক্রোমোজোম গুলো আছে, তাদের একজনের স্থানান্তরকে বাধা দিয়েছে। এই জন্য ওকে বলা হয় স্বার্থপর। নিজের ভালো করতে গিয়ে অন্যের ক্ষতি করছে, নিজে স্থানান্তর হতে গিয়ে অন্যকে স্থানান্তরিত হতে দেয় নাই, এই জন্য সে হচ্ছে স্বার্থপর। ঠিক আছে, স্বার্থপর জিন সে। বুঝতে পারছি তাহলে বি ক্রোমোজোমের ব্যাপারটা? তাহলে এক্সট্রা ক্রোমোজোম, এবং সে হচ্ছে নিজের স্থানান্তর ঘটাতে গিয়ে অন্যের তাকে বাধা দিতে পারে, এই জন্যই সে হচ্ছে স্বার্থপর।
এই স্বার্থপর ক্রোমোজোম স্বার্থপর জিন সংক্রান্ত একটা বই আছে, দ্য সেলফিশ জিন, রিচার্ড ডকিন্স এর একটা বই, তোমরা পড়তে পারো। ইভলিউশন সংক্রান্ত বিভিন্ন রকম আলোচনা আছে সেখানে। হাউএভার, এখন আমরা যাব হচ্ছে ক্যারিওটাইপিং এ এবং ক্রোমোজোম ম্যাপিং এ। ক্যারিওটাইপিং জিনিসটা কি? ক্যারিওটাইপিং মানে হচ্ছে তোমার কোষের মধ্যে ক্রোমোজোমের আকৃতি, আকার, অবস্থান, সংখ্যা, হ্যাঁ, এগুলো নির্ধারণ করা, এগুলো নির্ণয় করাকে বলা হয় ক্যারিওটাইপিং। এগুলো নির্ণয় করাকে বলা হয় ক্যারিওটাইপিং। তো ক্যারিওটাইপিং করা হয় কোষ বিভাজনের মেটাফেজ ধাপে। কেন মেটাফেজ ধাপে করে আশা করি সবাই জানো, যে মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি খাটো, সবচেয়ে বেশি কুণ্ডলিত এবং সবচেয়ে বেশি মোটা থাকে। তাই এই পর্যায়ে ক্রোমোজোম গুলোকে সবচেয়ে স্পষ্ট দেখা যায়। এই জন্য মেটাফেজ ধাপে ক্যারিওটাইপিং করা হয়। তাহলে একটা কোষ আছে মনে করো, কোষের ভিতরে মনে করো একটা নিউক্লিয়াস আছে, এবার এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম গুলো আছে। তাহলে দেখো ক্রোমোজোম গুলোকে আমরা কিভাবে করি নাম্বারিং। এই যে আমাদের শরীরে ভাইয়া, আমাদের দেহ কোষে কয় জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া। 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। হ্যাঁ, অটোজোম আর এ হচ্ছে সেক্স ক্রোমোজোম। দেখো এই যে ক্রোমোজোম গুলো আছে, এদের সবার দৈর্ঘ্য কিন্তু সমান না। কিছু ক্রোমোজোম অনেক লম্বা, কিছু ক্রোমোজোম মাঝারি সাইজের, আবার কিছু ক্রোমোজোম একেবারে খাটো। এখন আমাদের যে 22 জোড়া ক্রোমোজোম আছে, এর মধ্যে 22টা আসছে বাবার কাছ থেকে আর 22টা আসছে মায়ের কাছ থেকে। তো বাবার ক্রোমোজোম এবং মায়ের ক্রোমোজোম গুলোকে এবার নাম্বারিং করা হবে। কি করা হবে? নাম্বারিং। কিভাবে নাম্বারিং করব? দেখো, সবচেয়ে লম্বা যে ক্রোমোজোমটা আছে, সেই ক্রোমোজোমের একটা বাবার কাছ থেকে আসে, একটা কিন্তু মায়ের কাছ থেকে আসে। মা মনে করো রেড কালারে দেখালাম, ওদের দুজনের দৈর্ঘ্য কিন্তু সমান হয়। এটা হচ্ছে সবচেয়ে লম্বা ক্রোমোজোম। হ্যাঁ, মা হচ্ছে লাল, বাবা হচ্ছে কালো। এটা হচ্ছে সবচেয়ে লম্বা ক্রোমোজোম। সবচেয়ে লম্বা যে ক্রোমোজোমটা আছে তাদেরকে বলা হবে 1 নম্বর ক্রোমোজোম। কি বলা হবে ভাইয়া? 1 নম্বর ক্রোমোজোম। এর মধ্যে এটা হচ্ছে বাবার, এটা ধরো মায়ের। তার চেয়ে একটু খাটো ক্রোমোজোম আছে না ভাইয়া? আছে। এদের চেয়ে একটু খাটো ক্রোমোজোম যেটা, হ্যাঁ, বাবারটা, এই লালটা মনে করো মায়েরটা। 1 নম্বর ক্রোমোজোমের চেয়ে যেটা একটু খাটো সেটাকে বলা হয় 2 নম্বর ক্রোমোজোম। তাহলে 2 নম্বর ক্রোমোজোম একটা বাবার আছে, একটা মায়ের আছে। আমাদের প্রতিটা ক্রোমোজোম কিন্তু দুইটা করে আছে, একটা বাবার, একটা মায়ের। এর চেয়েও একটু খাটো যে ক্রোমোজোমটা আছে দেখো, সেটাকে বলা হবে 3 নম্বর ক্রোমোজোম। এই 3 নম্বর ক্রোমোজোমও ভাইয়া একটা বাবার আছে, একটা মায়ের আছে। বুঝতে পারতেছি? এইভাবে চলতে চলতে সবচেয়ে খাটো যে ক্রোমোজোমটা তোমাদের দেহকোষে বা আমার দেহকোষেও সবচেয়ে খাটো যে ক্রোমোজোমটা, সবচেয়ে খাটো যে ক্রোমোজোমটা দেখো, সেই ক্রোমোজোমটাকে বলা হয় 22 নম্বর ক্রোমোজোম। 22 নম্বর ক্রোমোজোম একটা বাবার আছে, একটা মায়ের আছে। তাহলে দেখো ক্রোমোজোম গুলোকে এইভাবে 1 থেকে 22 পর্যন্ত নাম্বারিং করা হয়। 1 থেকে 22। তাহলে তোমাকে যদি কোশ্চেন করি তোমার শরীরে 25 নম্বর ক্রোমোজোম কয়টা আছে, অ্যান্সার হচ্ছে তোমার শরীরে কোনো 25 নম্বর ক্রোমোজোম নাই। ক্রোমোজোমের নাম্বারিং হয় 1 থেকে 22 পর্যন্ত এবং প্রতিটা ক্রোমোজোম দুইটা করে আছে। যদি কেউ বলে 17 নম্বর ক্রোমোজোম কয়টা আছে বা 11 নম্বর ক্রোমোজোম কয়টা আছে, অ্যান্সার হবে দুইটা করে আছে, দুইটা করে আছে। এরপর এই যে সেক্স ক্রোমোজোম গুলোকে আমি দেখাতে পারি। তুমি যদি ছেলে হয়ে থাকো তবে তোমার ওয়াই ক্রোমোজোমটা আসছে বাবার কাছ থেকে আর এক্স আসছে মায়ের কাছ থেকে। সরি, ওয়াই ক্রোমোজোমটা আসছে বাবার কাছ থেকে আর এক্স আসছে মায়ের কাছ থেকে। তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে দুইটাই এক্স হবে। হ্যাঁ, দুইটাই তখন একটা বাবার কাছ থেকে আসছে এক্স আর একটা এক্স আসবে তখন মায়ের কাছ থেকে। এটা হচ্ছে ছেলেদের, এটা হচ্ছে মেয়েদের। ঠিক আছে? তাহলে দেখো এইভাবে ক্রোমোজোম গুলোকে নাম্বারিং করা হয়। তার মানে পরীক্ষা আসতে পারে কোন ক্রোমোজোম সবচেয়ে লম্বা, অ্যান্সার হবে নাম্বার 1 ক্রোমোজোম সবচেয়ে লম্বা। তো এইভাবে ক্রোমোজোম গুলোকে নাম্বারিং করা, তাদের দৈর্ঘ্য, আকার, আকৃতি এবং তাদের ভিতরে যে জিন গুলো আছে সেগুলোকে অনেক সময় ভিজুয়ালাইজ করা হয়।
এই টেকনিকটাকে বলা হয় ক্যারিওটাইপিং। ক্যারিওটাইপিং এর মাধ্যমে বোঝা যায় তোমার কতগুলো ক্রোমোজোম আছে। হ্যাঁ, যে আমাদের স্বাভাবিক মানুষের ক্রোমোজোম হচ্ছে কয়টা? 46টা, তাই না? 46 ক্রোমোজোমকে এইভাবে লেখা হয়, দেখো 46 ক্রোমোজোমকে লেখা হয় এইভাবে 44 প্লাস XY, এইভাবে লেখা হয়। এটা হচ্ছে ছেলেদের ক্যারিওটাইপিং। একটা স্বাভাবিক ছেলের, আমার ক্যারিওটাইপিং হবে এটা। একটা স্বাভাবিক মেয়ের ক্যারিওটাইপিং হবে 44 প্লাস XX। মেয়েদের ক্যারিওটাইপিং হবে 44 প্লাস XX, স্বাভাবিক মেয়ের। তবে মাঝে মধ্যে এর ব্যত্যয় ঘটতে পারে। অনেকের বেলায় দেখা যায় যে ক্রোমোজোম বেশি থাকে, ক্রোমোজোম বেশি থাকে। হ্যাঁ, এই যে বিড়ালটা চলে আসছে, যখনই ক্লাস নেই ও বাসার যেইখানেই থাকুক না কেন পয়সা এখানে হাজির হবে। আমার ক্লাস বিড়ালদের জন্য, মানুষের জন্য না। এই যে চলে আসছে, যেখানে খেলা দিলেও কি হবে, দেখা যাবে লুকাই টুকাই কোথাও কোনো এক জায়গা থেকে ক্লাস করতেছে। হ্যাঁ, ঘরের কোনো কোনায় লুকায় ক্লাস করতেছে। ক্লাস হলেই ও চলে আসবে। ওর ক্রোমোজোম মনে হয় 38টা, তাই না? বিড়ালের ক্রোমোজোম 38টা সম্ভবত। তো ও চলে আসে ক্লাসের মধ্যে, ওর সাথে যাবে এগুলো পড়া। আমরা 44-46টা ক্রোমোজোম নিয়ে কথা বলতেছি, তো 38 ক্রোমোজোম, ও কেমনে এগুলা পড়তে আসে? লুকাই লুকাই ক্লাস দেখবি, ক্লাস এখানে এনে দেখতে দেখতে ঘুমায় যায়, ক্লাস করতে করতে ঘুমায় যায়। আচ্ছা, এখন দেখো, এই হচ্ছে এটা ব্যাপার। তবে কারো কারো দেখা যায় 47টা ক্রোমোজোম থাকে। অনেকের দেখা যায় যে কি হয়, ক্রোমোজোম এরকম থাকতে পারে 47টা XXY, অর্থাৎ একটা সেক্স ক্রোমোজোম বেশি। আবার অনেকের দেখা যায় যে তোমার এরকম হয় যে 21 নম্বর ক্রোমোজোম 3টা থাকে। দেখা যে বললাম না 22 নম্বর ক্রোমোজোম 2টা, বাট অনেক মানুষের 21 নম্বর ক্রোমোজোম 3টা থাকে, এটাকে ডাউন সিনড্রোম বলে। ডাউন সিনড্রোমের নাম তোমাদের বইয়ে আছে মনে হয়, ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমে 21 নম্বর ক্রোমোজোম 3টা থাকে। তো ক্যারিওটাইপিং করলে এগুলো বোঝা যায়। ক্যারিওটাইপিং করলে তুমি ছেলে নাকি মেয়ে সেটাও বোঝা যায়। যদি তোমার নিউক্লিয়াসে বার বডি পাওয়া যায়, তার মানে তুমি মেয়ে। বার বডি না থাকলে তুমি ছেলে। যাই হোক, বার বডি নিয়ে পরে আলাপ করবো। তো ভাই দেখো, ক্যারিওটাইপিং হচ্ছে এইটা, যে ক্রোমোজোম কয়টা আছে, কি কি ক্রোমোজোম আছে, কোথায় কোথায় আছে। এবার অনেক সময় ক্রোমোজোমের ভিতরে জিন গুলোকে ভিজুয়ালাইজ করা যায়। এই টেকনিকটাকে বলা হয় ক্যারিওটাইপিং। এবং ক্যারিওটাইপিং এর মাধ্যমে এই যে জিনিসগুলো পাওয়া যায়, এটাকে বলা হয় ক্যারিওটাইপ। ওকে, এই গেল হচ্ছে ক্যারিওটাইপিং। ক্যারিওটাইপিং এর পর আসতেছে হচ্ছে ক্রোমোজোম ম্যাপিং। ক্রোমোজোম ম্যাপিং মানে কি? আমরা জানি আমাদের যে জিনগুলো সেগুলো ক্রোমোজোমে অবস্থান করে। এই মনে করো একটা ক্রোমোজোম, একটা বাহু, সেন্ট্রোমিয়ার, আর একটা বাহু। এই যে ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমকে যদি অনেক ভালোভাবে ভিজুয়ালাইজ করা যায় বিভিন্ন ডাই দিয়ে এবং অনেক ভালো মাইক্রোস্কোপ দিয়ে, সেক্ষেত্রে এর মধ্যে মধ্যে যে জিনগুলো আছে সেই জিনগুলো ভিজিবল হয়ে ওঠে। হ্যাঁ, মনে করো এখানে একটা জিন আছে, হ্যাঁ, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে। হ্যাঁ, সব জায়গায় কিন্তু জিন নাই, কিছু দূর পর পর একটা করে জিন জিন থাকে। এই জিনগুলোকে ভিজুয়ালাইজ করা যায়। হ্যাঁ, একেবারে জিন পর্যন্ত দেখা যায়। এই টেকনিকটাকে বলা হয় ক্রোমোজোম ম্যাপিং, বা অনেক সময় জিন ম্যাপিং ও বলা হয়। আচ্ছা, জিন ম্যাপিং টার্মটাই বেশি ইউজ করে। ক্রোমোজোম ম্যাপিং ও বলতে পারো, জিন ম্যাপিং টার্মটাই বেশি ইউজ করে, জিন ম্যাপিং। হ্যাঁ, যেমন বাংলাদেশের ম্যাপ তৈরি করি আমরা, যে অমুক জায়গায় রংপুর জেলা, অমুক জায়গায় ঢাকা জেলা, অমুক জায়গায় চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ, একই রকম ভাবে ক্রোমোজোমের অমুক জায়গায় অমুক জিন, তমুক জায়গায় তমুক জিন, এই জিনিসগুলো বের করাকে বলা হয় জিন ম্যাপিং। জিন ম্যাপিং এর একটা এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে। তোমাদের বোটানি বইয়ের 11 নম্বর চ্যাপ্টারে, জীব প্রযুক্তি চ্যাপ্টারে, সেখানে দেখবা আলোচনা করছে হচ্ছে ইনসুলিন তৈরির জিন নিয়ে। তো ইনসুলিন তৈরির জিন কই থাকে? ইনসুলিন তৈরির জিন থাকে নাম্বার 11 ক্রোমোজোমে। নাম্বার 11 ক্রোমোজোমে, নাম্বার 11 ক্রোমোসোম। এই নাম্বার 11 ক্রোমোজোমে দুইটা বাহু আছে, একটা হচ্ছে খাটো বাহু আর একটা হচ্ছে লম্বা বাহু। তো বিজ্ঞানীরা জিন ম্যাপিং করে দেখছে যে এই যে 11 নম্বর ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে, খাটো বাহুর শীর্ষে ইনসুলিন তৈরির জিন পাওয়া যায়। ইনসুলিন তৈরির জিন এটা আছে 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর একেবারে শীর্ষে। তো এই জিনিসটা কিভাবে বোঝা গেছে? এটা বোঝা গেছে জিন ম্যাপিং করার মাধ্যমে। তাহলে আমরা আশা করি জিনিসগুলো বুঝতে পারছি।
এরকম আমি তোমাদের একটু বলি, বইয়ের পড়ার সব রেগুলার যে টপিকগুলো আছে সেগুলো পড়ার পরও 10 to 15% পড়া এমন থেকে যায়, বিভিন্ন টার্ম থেকে যায়, যেগুলো ক্লিয়ার না করলে আসলে কনসেপ্ট পূর্ণাঙ্গ হয় না। তো তোমরা তো বইটা পড়ো বারবার, আমিও পড়ি, আমার কাছে তো বইটা একটু সহজ লাগবে তাই না, বিকজ আমি এই বইটা নিজে পড়ছি 2 বছর, তোমাদের পড়াইছি 6 বছর। সহজ লাগবে, বাট তোমাদের কাছে কঠিন লাগে। তো কঠিন লাগলে তোমরা পড়লেই বিভিন্ন রকম টার্ম পাবা বা বিভিন্ন রকম জিনিস পাবা যেটা বুঝতে পারো না, সেগুলো তোমরা এই এই ভিডিওর কমেন্টে মেনশন করবা, এবং আমি সেই কমেন্ট অবশ্যই পড়বো, এবং সেই অনুযায়ী কিছুদিন পর পরই ওই টপিকগুলো, এরকম 2-3টা টপিক নিয়ে একটা ভিডিও, টপিক না 2-3টা টার্ম নিয়ে একটা ভিডিও, এরকম যদি আমি 15-20টা ভিডিও বানাতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে তোমাদের বইয়ের যে অ্যাটিপিক্যাল টার্ম গুলো আছে সব তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। সবাই ক্লাসটি একটু শেয়ার করবে এবং ভালো লাগলে লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবে।